মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 অগস্টের মতো জবাব, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্নের প্রত্যয়। কমছে জ্বালানি তেলের ভোগান্তি, ডিপো থেকে বাড়ছে সরবরাহ। আগামী সপ্তাহে বিদ্যুতের লোডশেডিং অর্ধেক কমে যাবে, আশ্বাস প্রতিমন্ত্রীর। হামের ব্যাপকতা বাড়ছেই, মোকাবেলায় চলছে টিকাদান। অস্থায়ী ক্যাম্প, হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেয়েদের স্বাবলম্বী করতে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করবে সরকার। একই সাথে তাদের উপবৃত্তি দেওয়ার কথাও জানান তিনি। এছাড়া নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিকেলে যশোর জেলা বিএনপির সমাবেশে এসব কথা বলেন তিনি। দেশের মানুষের স্বার্থে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, এরই মধ্যে কৃষকদের কার্ড দেওয়া হচ্ছে। সব সংকট কাটিয়ে কলকারখানা চালুর বিষয়ে চেষ্টা চলছে। ইমাম সহ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতা দেওয়া শুরু করেছে সরকার। জানান, জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পালন করা হবে। দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, যেই কাজ বিগত 20 বছর ধরে যারা স্বৈরাচারী ছিল, যারা ছিল ক্ষমতায়, তারা যে কাজটি জনগণের জন্য করেনি, যে কাজটি বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আবার 20 বছর পরে তার দল সেই কাজটি জনগণের জন্য শুরু করেছে। অর্থাৎ যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, সেজন্যই আমরা জনগণের জন্য যে কাজ করলে জনগণ উপকৃত হবে সেই কাজগুলো বিএনপি করে এবং সেই অসমাপ্ত কাজগুলো বিএনপি আবার শুরু করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে 5 অগস্টের মতো জবাব দেবে জনগণ। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। উন্নয়নের স্বার্থে জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার এমন, ভিডিও ধারণ করেছেন কেজেড সোহেল, সাথে ছিলেন যশোর প্রতিনিধি রাজিক জাহাঙ্গীর। বাবার কাটা খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1976 সালের 1 নভেম্বর যশোর জেলার শার্শা উপজেলার উরশি থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন জিয়াউর রহমান। এবার কোদাল দিয়ে মাটি কেটে এ খনন কার্যক্রমের সূচনা করলেন তারই ছেলে তারেক রহমান। পরে খালপাড়ে সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী দেশের 3টি স্থানে মাটি কেটে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন। এর আগে খালপাড়ে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উলসি থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা জিয়া খাল নামেও পরিচিত। প্রধানমন্ত্রী বলেন, 4 কিলোমিটার খাল পুনর্খননের মাধ্যমে 1400 টন বেশি খাদ্যশস্য উৎপাদন হবে, 72,000 মানুষের উপকার হবে, 3,000 বৃক্ষ রোপণ করা হবে। সবাই মিলে চেষ্টা করলে ভালো থাকা সম্ভব। তারেক রহমান জানান, সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে। মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু, উপবৃত্তি দেয়া, স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও এলপিজি কার্ড দেয়া হবে মা বোনদের। এরই মধ্যে কৃষকদের কার্ড দেয়া হচ্ছে। কল কারখানা চালুর বিষয়ে চেষ্টা চলছে। ইমাম সহ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতা দেয়া শুরু হয়েছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। 20 কোটি মানুষের 40 কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত 50 বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা 1971 সালে আমাদের থেকেও খারাপ ছিল। আজ 50 বছরে তারা কোথায় চলে গিয়েছে। তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, এই দেশের মানুষ পারবে। প্রধানমন্ত্রী বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, তিনি অভিযোগ করেন গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। যারা
গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। জনগণের লুণ্ঠিত অর্থ বিদেশ থেকে ফেরত আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালের 1 নভেম্বর যশোর জেলার এই শার্শা উপজেলার উলসি, যদুনাথপুর এবং বেতনা নদীর সংযোগ যে খাল নদী রয়েছে সেগুলো তিনি খনন করেছিলেন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খনন কাজের উদ্বোধন করে সারা বাংলাদেশে কিন্তু এই কার্যক্রম ছড়িয়ে দেওয়া হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার হিসেবে নয়, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই উলসি খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করছেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, শার্শা, যশোর। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইন কমে আসায় কিছুটা স্বস্তি গ্রাহকদের। বাইক চালকরা গড়ে 20 থেকে 30 মিনিটেই তেল সংগ্রহ করতে পারছেন, তবে প্রাইভেট কারের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ইরান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন দেশের গ্রাহকরাও। জ্বালানি সংগ্রহের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ায় তেল সংগ্রহে তাদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। অনেকে সিরিয়াল দিয়েছেন রাত থেকেও। গত কয়েকদিন ধরে সেই দৃশ্য বদলাতে শুরু করেছে। এখন 20 থেকে 30 মিনিটের অপেক্ষায় তেল সংগ্রহ করতে পারছেন মোটরবাইক চালকরা। এখন আগের থেকে সিরিয়ালটা কিছুটা কম হয়েছে এবং আমরা তেল এখন পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আজকে আমার বেশি লাগেনি, 20 মিনিট 22 মিনিট এরকম লাগছে। এতদিন অনেক ভোগান্তি ছিলাম এবং অনেক লম্বা সময়ের তেল পাইনি বা পাইছি কিন্তু কম। অনেক বাইকার অনেক রিজার্ভ করতো, এখন তারাও যে রিজার্ভ করতেছে ওগুলা চালাইতেছে, এখন লাইনে আসতেছে না, ওই জন্য ধারণা কিছু কমছে লাইন। তবে প্রাইভেট কারে তেল নিতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে পাম্প ভেদে 1 থেকে 2 ঘন্টা। বর্তমান তেলের সংকটটা অনেকটাই কমে আসছে। এখন ধীরে ধীরে আস্তে আস্তে তেল পাওয়া যাচ্ছে, লম্বা সিরিয়াল থাকে না, রাস্তায় জ্যাম থাকে না। আজকে আমি সিরিয়াল দিয়েছি 9:30, এখনই পাইলাম। কয়েকদিন আগে খুব চাপ ছিল, তার থেকে একটু চাপ কমছে, আগের থেকে একটু কম। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে পাম্প প্রতি তেলের বরাদ্দ বেড়ে যাওয়ায় সুফল পেতে শুরু করেছেন গ্রাহকরা। মানে এখন তেলও বেশি পাইতেছি, গাড়ি চাপও কম, গাড়ি চাপ থাকে না, রাত্রে গাড়ি আয় না, দিনে কিছু গাড়ি আয়। যেমন আগে 13.5, এখন 18 পাই, 18,000 লিটার। এদিকে ডিপো থেকে রাজধানীর কয়েকটি পাম্পে সময় মতো তেল না পৌঁছানোয় বিক্রি বন্ধ থাকতেও দেখা গেছে। এভাবে সরবরাহ বিঘ্নিত হলে তার বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহে দেশে বিদ্যুতের লোডশেডিং অর্ধেক কমে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীতে ৪র্থ চায়না বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি শীর্ষক ফোরামে তিনি কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে বিপর্যয় তৈরি করে গেছে, এই সরকারকে তার খেসারত টানতে হবে। বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সোলার উৎপাদিত বিদ্যুৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী 5 বছরে এ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা দেয়া হবে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা। পরিস্থিতি বিবেচনায় অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে হামের প্রকোপ মোকাবেলায় বিভিন্ন স্কুলে এবং এলাকাভিত্তিক ওয়ার্ডে ওয়ার্ডে টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। হামের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী মোট 1,80,00,000
৭৮,৪০,৫৩৬ জন শিশুকে টিকা দেওয়া হচ্ছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে টিকা নিচ্ছে শিশুরা। হামের টিকা ওর আগের 2টা দেওয়া ছিল ডোজ, তাও আমরা বুস্টার হিসেবে এই টিকাটা দিলাম আর কি। বেশিক্ষণ লাগেনি, হাম রুবেলা টিকাটাই দিয়েছি বুস্টারটা। এই বাচ্চার জন্য এটা ফার্স্ট, আর বড় বাচ্চা তো হাম রুবেলা তো দেওয়াই হয়েছে, এখন এটা আবার দিলাম। রেগুলার টিকাদান কর্মসূচি প্রতিদিন হয়। এখানে আমাদের টার্গেট ছিল বাচ্চাদের 2,645 জন, কিন্তু আমরা দিয়েছি 3,665 জনকে। আমাদের টার্গেটের বেশি হয়েছে বাচ্চা। এদিকে হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের। আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন কেউ কেউ। টিকাদান কর্মসূচির পাশাপাশি বাড়তি রোগী নিয়ন্ত্রণে অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরীর। জরুরি অবস্থায় ক্যাম্প হাসপাতাল অর্থাৎ অস্থায়ী ফিল্ড হাসপাতাল এগুলো করার উদ্যোগ নিতে হয়। আমি বর্তমান সরকারের প্রতি অনুরোধ রাখবো তারা যেন এই জাতীয় প্রস্তুতি রাখে। যদি রোগীর সংখ্যা আরও বাড়ে তাহলে করোনার সময় যেমন করা হয়েছিল তেমনি ঢাকাসহ বড় জায়গাগুলিতে কিছু ফিল্ড হাসপাতাল বা ক্যাম্প হাসপাতাল করার জন্য যেন প্রস্তুতি রাখা হয়। হামের পাশাপাশি অন্যান্য টিকাদান কার্যক্রমও নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক হারে হাম ও রুবেলার প্রকোপ বাড়ছে সিলেট বিভাগে। গত 24 ঘন্টায় মৃত্যু হওয়া 3 শিশু হচ্ছে রবিউল ইসলাম, তহা ও ওয়াজিয়া আক্তার। তহা সিলেটের গোপালগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার জামিল আহমেদের সন্তান এবং ওয়াজিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর এলাকার সরল মিয়ার সন্তান। তারা উভয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে সিলেটে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12 জনে। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 38 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে আরও 37 শিশু ভর্তি হয়েছে। এখন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 82 শিশু। নোয়াখালী 250 শয্যার জেনারেল হাসপাতালে গেল 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 24 জন। গাদাগাদি করে অধিক রোগী চিকিৎসা নেয় ডায়রিয়া রোগীরা হামে, আর হাম আক্রান্তরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এছাড়া জ্বর, সর্দি, কাশি সহ অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে অনেকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং অপতথ্যের হাত থেকে দেশকে সুরক্ষার বিষয়ে কাজ করছে সরকার। সকালে তথ্যমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, মিডিয়া কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সাথে, যেখানে পলিসি সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য সহায়তা নেওয়া হবে তাদের। তথ্যমন্ত্রী জানান, একই সাথে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার। মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার রাজধানীর বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আদালতে যাওয়ার আগে যে কোনো সমস্যার সমাধানে লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করা উচিত। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আরও 9টি স্থানে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের কার্যক্রম শুরু করা হবে। এসব ক্যাম্পের মাধ্যমে লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবীরা বিনামূল্যে পরামর্শ দেবেন। নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 খুনের 12 বছর আজ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় প্রায় 9 বছর ধরে ঝুলে আছে। হত্যাকাণ্ডের পর দীর্ঘ 12 বছর ধরে বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা। মামলাটি দ্রুত নিষ্পত্তি সহ খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি পরিবারের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টির তথ্য ও ভিডিওতে বিস্তারিত। 2014 সালের 27 এপ্রিল আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়ি চালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিম, এই 7 জনকে। অপহরণের 3 দিন পর 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীর শান্তির চরে তাদের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আলাদা 2টি মামলা করেন। ঘটনার 33 মাস পর 2017 সালের 16 জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাব 11-র চাকরিচ্যুত 3 কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার MM রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে 2018 সালের 22 আগস্ট হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে ঝুলে আছে মামলাটির বিচার কাজ। হাইকোর্ট পর্যন্ত আমরা এটা রায় পেয়েছি। যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে, আপিল বিভাগও এবার শেষ করবে খুব দ্রুতভাবে। কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ 12 বছর শেষ। তারা চাইলে এই হত্যাকাণ্ডের বিচারটা খুব দ্রুতই বাস্তবায়ন করতে পারে, এই হত্যাকাণ্ডের বিচারটা দ্রুত রায়টা কার্যকর করতে পারে, যেই রায়টা হাইকোর্ট থেকে আমরা পেয়েছিলাম। নিহতদের স্বজনরা আর আইনজীবী আশা করছেন আপিল বিভাগে মামলাটি দ্রুত নিষ্পত্তি সহ রায় কার্যকর হবে। প্রধানমন্ত্রী আছেন যে তারেক রহমান, উনি যাতে আমাদের একটাই দাবি ওনার মার ওয়াদাটা রাখে, আর যে 7 জনরে ধ্বংস করছে, 7টা পরিবার ধ্বংস করছে, যাতে উনি আমাদের প্রতি একটু দৃষ্টি দেয়, আমাদের এই রায়টার প্রতি যাতে উনি দৃষ্টি দেয় এবং মামলাটার প্রতি। আমরা কিন্তু সুবিচার ইনশাল্লাহ পেয়েছি। এখন বাস্তবায়নটা হলো আমাদের প্রত্যাশা, নিহতর পরিবারদের প্রত্যাশা। সারা বাংলাদেশের মানুষ চায় যে এই হত্যাকাণ্ডটার দ্রুত একটা রায় কার্যকর হোক। মামলাটি উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি খুনিদের রায় কার্যকর হলে নারায়ণগঞ্জ কলঙ্কমুক্ত হবে, এমনটাই মনে করেন সুশীল সমাজ ও স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জামালপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মৃত্যু হয়েছে মা ও 2 মেয়ের। বজ্রপাতে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে 2 জন এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 1 জনের মৃত্যু হয়েছে। জামালপুরে মোলানদহের নারায়ণনগরে পূর্ব দাগি গ্রামে রাতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মৃতরা হচ্ছে পূর্ব দাগি গ্রামের মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম, তার 2 মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার। ফায়ার সার্ভিস জানায় ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়লে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। এছাড়া পৌর শহর সহ জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, আধা পাকা ধান, ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। এদিকে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আলাদা জায়গায় বজ্রপাতে 1 গৃহবধূ 1 কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার এবং কেরানীগঞ্জের কোষাডাঙ্গিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী। কালবৈশাখী ঝড়ে গাইবান্ধায় ও ঘরবাড়ি সহ ধান, ভুট্টা এবং চলতি মৌসুমের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় 11 বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী কিশোর বন্ধুরা। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলে থাকার অভিজ্ঞতা কেমন তা জানতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। নারায়ণগঞ্জের পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, শিশু হোসাইন তার বাবার সাথে নারায়ণগঞ্জ শহরে ফুল বিক্রি করত। 18 এপ্রিল সকাল থেকে সে নিখোঁজ ছিল। 23 এপ্রিল বিকেলে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকায় মিঠু মিয়ার পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সেখানে কয়েকজন কিশোর নিয়মিত আড্ডা ও মাদক সেবন করত। 6 কিশোরের এই দলটি জেল খাটার অভিজ্ঞতা পেতে হত্যার পরিকল্পনা করে। এ সময় রাস্তায় থাকা হোসাইনকে টার্গেট করে তারা। তাকে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে 3 বন্ধু মিলে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই লুকিয়েছিল তাদের আরও 3 বন্ধু। পরে সবাই মিলে হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় প্রথমে ইয়াসিনকে, পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও 5 কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি। অন্যদিকে সাতক্ষীরার বউবাজারে পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিথিকা সাধু থানাঘাটা বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তার নাটোরের মোল্লাহাটি মহল্লায় নিজের মাকে মাথা থেতলে হত্যা করেছে প্রতিবন্ধী ছেলে। এছাড়া চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে যুবদল কর্মী মোহাম্মদ নাসির উদ্দিন। উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতের সময়ও গ্রামবাসীর দুই পক্ষে টর্চ লাইট জ্বালিয়ে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 25 জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত সরাইলের নতুন হাবলি পশ্চিমপাড়া এবং পূর্বপাড়ায় এই সংঘর্ষ হয়। তা চলে প্রায় 3 ঘন্টা। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে নতুন হাবলি পশ্চিমপাড়ার বোরহান উদ্দিন বিকাশে টাকা পাঠাতে পূর্বপাড়ার সুরজাহান বেগমের মুদি দোকানে গেলে টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার সন্ধ্যায় সুরজাহান বেগমের ছেলে শিহাবকে বোরহান পক্ষের লোকজন মারধর করে। পরে তার ভাই শিপনকেও মারধর করা হয়। এর জেরে এক পর্যায়ে নতুন হাবলি পশ্চিমপাড়া, পূর্বপাড়া এবং আশেপাশের দক্ষিণ আরিফাইল গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। বিদ্যুৎহীন অন্ধকার ও বজ্র ঝড়ের মধ্যে টর্চ লাইটের আলোয় চলে এই সংঘর্ষ। আহতদের স্থানীয় পর্যায়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সারা দেশের আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। রাঙামাটিতে হাসপাতাল ভবনের উদ্বোধন করার পর একথা বলেন তিনি। মন্ত্রী জানান, শুধু জেলা সদর নয়, পাহাড়ের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলো আধুনিকায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন অসম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটির মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মহানগরী জুড়ে মাসব্যাপী নালা নর্দমা পরিষ্কার কার্যক্রম সরজমিনে তদারকির সময় একথা বলেন তিনি। খুলনা প্রেস ক্লাবে সন্ত্রাসী হামলা ও সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে নেতারা বলেন, জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা না হলে কঠোর অবস্থানে যাবেন। উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। রাজশাহীতে মোটর শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিকরা। মানববন্ধন থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নেতারা। নগরীর ভদ্রা মোড়ের এই কর্মসূচি থেকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন নেতারা। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভোলা সদর উপজেলায় শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। ধনিয়ার সুইচগেট এলাকায় প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান সহ সংশ্লিষ্টরা। সিলেটের গোয়াইনঘাটে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দক্ষিণ প্রতাপপুরে আয়োজিত কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। অবৈধ বালু ব্যবসা বন্ধ ও সরকারি খাস জমি রক্ষার পাশাপাশি খেলার মাঠ রক্ষায় সরকারি হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 অগাস্টের মতো জবাব, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্নের প্রত্যয়। কমছে জ্বালানি তেলের ভোগান্তি, ডিপো থেকে বাড়ছে সরবরাহ। আগামী সপ্তাহে বিদ্যুতের লোডশেডিং অর্ধেক কমে যাবে, আশ্বাস প্রতিমন্ত্রীর। হামের ব্যাপকতা বাড়ছেই, মোকাবেলায় চলছে টিকাদান। অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।